আসসালামু আলাইকুম, শুভ সকাল সব আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফয়জুস সালিহিন। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করব। যারা 2021 সালের পরীক্ষার্থী, আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এটা কোড হচ্ছে 175 এবং বিষয়বস্তু হচ্ছে শিরোনাম হচ্ছে তাপগতিবিদ্যা। এটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, তোমাদের তাপগতিবিদ্যা অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্টটি তোমরা খুব যত্ন সহকারে করবে এবং বুঝে করবে, ভুল উত্তর দিবে না এবং বই থেকে পড়ে শুদ্ধ উত্তর করার চেষ্টা করো, আমি আশাই করছি। এই জন্য আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টের সম্বন্ধে কিছু ধারণা এবং কিভাবে সলিউশন করতে হবে, কোথা থেকে করতে হবে, কোন কোন সূত্র ব্যবহার হবে, আমরা কিভাবে লিখব না আর কীভাবে লিখব, কেন লিখব, যুক্তি সহকারে কিভাবে লিখব, সব কিছুই আজকে আমি তোমাদের ক্লাসে আলোচনা করব। তো তোমরা না টেনে পুরো লেকচারটি মনোযোগ সহকারে দেখো এবং তোমরা প্রয়োজনে খাতায় তুলে ফেলো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সলভ করতে অনেক সহজ হবে। তো আমরা প্রথমে অ্যাসাইনমেন্ট অংশে চলে যাই। এন্ট্রপি মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখো। তিন প্রক্রিয়ায় পরিবহন, পরিচলন এবং বিকিরণে তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। খ প্রশ্নে বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ট প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। গতে বলা আছে সমষ্ট প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। ঘতে বলা আছে সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হবে কিনা সেটা নির্ণয় করো এবং সমচাপ এবং সমষ্ট প্রক্রিয়ায় এন্ট্রপির তুলনা করো। উঁতে বলা আছে কার্নোট চক্রের তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করো। এবং চতে একটা চিত্র দেওয়া আছে এবং পথের উপর নির্ভর করে কিনা এন্ট্রপি, কাজ, এগুলো যুক্তিসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। দুটো চিত্র দেখা আছে, ফিগার 1 এবং ফিগার 2। আচ্ছা, প্রথমে আমরা একটু আলোচনা করি যে এখানে নির্দেশনা হচ্ছে সকল সূত্রগুলো এসআই ইউনিটে হবে, অর্থাৎ সকল পরিমাপের সকল একক এখানে আমরা যেসব ব্যবহার করব সব কিছু এসআই ইউনিটে ব্যবহার করতে হবে। আর তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাদের জানতে হবে শিক্ষণফল, কার্নোট চক্রের মূলনীতি আমাদের জানতে হবে এবং এন্ট্রপি ও বিশৃঙ্খলা আমরা জানতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই টপিকসগুলো বই থেকে খুঁজে তুমি ভালো করে পড়ো। এই সংক্রান্ত বইতে যেসব গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়া আছে সেগুলো পড়ো, যেসব সমীকরণ প্রতিপাদন করে দেওয়া আছে সেগুলো পড়ো, সেগুলো চর্চা করো। তারপর তুমি এই অ্যাসাইনমেন্টটা নিয়ে বসো। তাহলে যেটা হবে, যদি এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে, এইচএসসি পরীক্ষা যদি হয় এবং সেখানে প্রশ্ন আসে, তাহলে নিশ্চয়ই এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দিবে না, তারা আবার অন্য প্রশ্ন করবে। কিন্তু তুমি যদি আজকে এই অ্যাসাইনমেন্টটা করার সুবাদে এই সব কিছু শিখে ফেলো, তাহলে যেটা হবে তোমার জন্য খুব সহজ হবে এইচএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করা। এবং আরেকটা সুবিধা হচ্ছে, তুমি যদি বই থেকে খুঁজে আনসার করো, তাহলে যেটা হচ্ছে তোমার নিজের ভাষায় যদি সেটা লেখো বই থেকে রেফারেন্স নিয়ে, তাহলে আরেকজনের সাথে তোমার উত্তর মিলার কোনো সম্ভাবনা নাই। এবং যদি উত্তর মিলে সেটাকে আমরা গঠিত অপরাধ হিসাবেই গ্রহণ করব এবং সেই হিসাবে শাস্তির ব্যবস্থা রয়েছে। তো তোমরা চেষ্টা করবে যে তোমাদের যেন মৌলিক আনসার হয়, আরেকজনের সাথে না মিলে এবং নেট, ইউটিউব এসব সাথেও না মিলে, তোমার নিজের ভাষায় বই থেকে রেফারেন্স গ্রহণ করে তোমার কাছে যেটা সঠিক মনে হয় সেইভাবে জিনিসগুলো উত্তর করবে। আর আজকে আমি আলোচনা করে দিব যে কিভাবে কোন দৃষ্টিভঙ্গিতে তোমাদের আনসার করতে হবে। প্রতিটা প্রশ্ন ধরে ধরেই আমি সেটা আলাপ করব। দেখো, তোমরা মূল্যায়ন নির্দেশিকা বা রুবিক্সে যেটা বলা আছে, শুধু সূত্রে লিখলে তোমাদেরকে 1 মার্ক দেওয়া হবে, ব্যাখ্যা উপস্থাপন করলে 2 মার্ক দেওয়া হবে এবং সূত্র যুক্তি সাথে ব্যাখ্যা উপস্থাপন করলে 3 মার্ক দেওয়া হবে। তার মানে কতে তোমরা শুধু যদি সূত্রটা লিখে দাও তাহলে শুধু 1 মার্ক পাবে।
তার মানে ব্যাখ্যা সহ লিখতে হবে। এই জন্য সূত্রগুলো বুঝতে হবে, যেমন তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রকে বুঝতে হবে, এন্ট্রপিকে বুঝতে হবে, তারপর সেখান থেকে তোমাদের উত্তরটা বের করতে হবে। তারপর খতে বলা হচ্ছে ধারণা উপস্থাপন করলে 1 মার্ক পাবে, আর তথ্য এবং সূত্র সহ যদি করতে পারো তাহলে 2 মার্ক পাবে। গতে বলা আছে ব্যাখ্যা উপস্থাপন করলে 1 মার্ক পাবে, ব্যাখ্যা উপস্থাপন এবং কাজের মান নির্ণয়ের যে ধারণা প্রদান করো বা শুধু কাজের মান নির্ণয় করো তাহলে 2 পাবে, ব্যাখ্যা উপস্থাপন এবং কাজের মান শুদ্ধভাবে নির্ণয় করতে পারলে 3 পাবে। এখানে ভুল হলে কিন্তু নাম্বার পাবে না, শুদ্ধভাবে নির্ণয় করতে হবে। আবার দেখো ঘ যেটা বলা আছে সেখানে হচ্ছে এন্ট্রপি তুলনা করতে বলা হয়েছে, এখানে মান নির্ণয় করলে 1, সূত্র সহ মান নির্ণয় করলে 2 এবং সুন্দরভাবে উপস্থাপন করলে তথ্য সূত্র যুক্তি সহ উপস্থাপন করলে 3। আর উতেও সঠিক লেখচিত্র উপস্থাপন ব্যাখ্যা সহ উপস্থাপন করলে 3 পাবে, শুধু ধারণা উপস্থাপন করলে 1 পাবে। আর যদি কোনোভাবে ব্যাখ্যা উপস্থাপন করো শুধু তাহলে 2 পাবে, আর সম্পূর্ণ শুদ্ধ হলে 3 পাবে। শুধু ধারণা উপস্থাপনে 1 পাবে এবং গাণিতিক যুক্ত উপস্থাপন করলে 2 পাবে। অর্থাৎ মোট কথা হচ্ছে যদি তোমরা 8-এর কম পাও আমি দিব হচ্ছে অগ্রগতি প্রয়োজন, 8 থেকে 10-এর মধ্যে ভালো, 11 থেকে 12 উত্তম এবং 13 থেকে 16-র মধ্যে পেলে অতি উত্তম। এই 16-র মধ্যে তোমরা চেষ্টা করবে 13 থেকে 16-র মধ্যে যেন পাও, এবং সেই জন্য আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করো। আশা রাখি যদি এগুলো ফলো করো তাহলে তোমরা এই অতি উত্তম ফলাফল করতে পারবে। অতি উত্তমটা যদি এখন পাও তাহলে যদি কোনো কারণে এইচএসসি রেজাল্ট না দেয় তাহলে সবগুলোতে অতি উত্তম থাকবে, তোমাদের এমনি A+ পাওয়া হয়ে যাবে। যেখানে পরীক্ষার মাধ্যমে A+ পাওয়া যায়, তোমরা জানো MCQ, তারপর CQ, তারপর ব্যবহারিক অনেক বাধা পেরিয়ে এই A+ অর্জন করতে হয়। সেখানে তুমি যদি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 13 থেকে 16-র মধ্যে পাও তাহলে তুমি খুব সহজেই অতি উত্তম পাবে এবং তোমার জন্য A+ নাম্বার পাওয়া অনেক সহজ হয়ে যাবে। 16তে যদি তুমি ন্যূনতম 14, 15, 16 এই ধরনের নম্বর পাও। তো আজকে আমি প্রশ্ন ধরে ধরে একটু বুঝাই যে কি আসলে লাগবে, কি আমাদের পড়তে হবে, বই থেকে আমাদের কি তথ্য গ্রহণ করতে হবে। যেমন প্রথম প্রশ্নটা বলা আছে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। তারপর বলা আছে যে পরিবহন, পরিচালন এবং বিকিরণ প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায় কি না হ্রাস পায়। তো আমরা এখানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা সবাই জানি, বই থেকে দেখে নিও। কার্নোর বিবৃতি আছে, ক্যালভিনের বিবৃতি আছে, প্লাঙ্কের বিবৃতি আছে, ক্লাসিয়াসের বিবৃতি আছে। এই বিবৃতিগুলো উত্তর করলে হবে না, কারণ প্রশ্ন ভালো করে পড়ে দেখো এন্ট্রপির মাধ্যমে বিবৃতিটা দিতে বলেছে। তাহলে তোমার কি এন্ট্রপি কি সেই ধারণাটাও দিতে হবে। এই যেখানে লেখা আছে স্লাইডে, বিজ্ঞানী ক্লাসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে তাপীয় ক্রিয়া কোন দিকে সংঘটিত হবে তার ধারণা দেন। তার মতে সমষ্ণ প্রক্রিয়ায় যেমন বস্তুর তাপীয় ধর্ম অপরিবর্তিত থাকে তেমনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে বিশেষ ধর্ম অপরিবর্তিত থাকে তিনি এটার নাম দেন এন্ট্রপি। কোনো ব্যবস্থার শক্তির রূপান্তরের অক্ষমতাকে বা অপ্রাপ্যতাকে এন্ট্রপি বলে। এন্ট্রপির সংজ্ঞা দিলেও এই আনসারটা হবে না। তাহলে আনসারটা কী হওয়া উচিত? তোমরা দেখো, এমন কোনো ইঞ্জিন সম্ভব নয় যা বস্তু হতে তাপ নিয়ে অবিরাম কাজে পরিণত করবে। কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশের থেকে অধিক শীতল করেও শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। কোনো নির্দিষ্ট বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উষ্ণ উচ্চতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব না। তো এখানে অনেকটা এরকমই যে কোনো স্বতঃস্ফূর্ত বা স্বয়ংক্রিয় সিস্টেমের পক্ষে কখনোই এন্ট্রপি হ্রাস পাওয়া সম্ভব না। একটা স্বয়ংক্রিয় পদ্ধতি যদি তাপের গ্রহণ করে, বর্জন করে, সেখানে এন্ট্রপি বৃদ্ধি পাবে, অর্থাৎ বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। ধরো একটা বস্তুকে তুমি যদি গরম করো তাহলে অণুগুলা বিশৃঙ্খল হয়ে যাবে, ছুটাছুটি করবে, তার মানে এন্ট্রপি বৃদ্ধি পাবে বা স্থির থাকতে পারে, কিন্তু কখনোই সেখানে কোনো স্বয়ংক্রিয় স্বতঃস্ফূর্ত যদি রাসায়নিক বিক্রিয়া হোক, কোনো ধরনের ক্রিয়া হোক, সে যান্ত্রিক ক্রিয়া হোক, সেখানে কখনোই এন্ট্রপি মান হ্রাস পাবে না। এটাই আসলে অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এন্ট্রপি বই তো আছে, এটা বই থেকে খুঁজে বইয়ের ভাষায় সুন্দর করে ব্যাখ্যা সহ উত্তর দিবে। তোমরা 2-3টা বই বাজার থেকে যদি সংগ্রহ করো এবং সেটা নিয়ে বসে এটার সঠিক উত্তরটা বের করে আনসার করো। এই নেট থেকে কমন উত্তর নেওয়া সেটা ঠিক না। আমি তো তোমাদেরকে ধারণাভাবে বললাম, আমার উত্তরটা সরাসরি লিখবা না, তোমরা খুঁজে লেখো। কিন্তু আমি আইডিয়াটা দিলাম যে কোনো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় তোমরা নিজেরাই চিন্তা করো, যদি তুমি যে পানি গরম করতেছো চুলায়, এখানে আসলে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে।
এন্ট্রপি কিন্তু হ্রাস পাচ্ছে না, এন্ট্রপি একই নেই। কারণ হচ্ছে এই যে বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে, অণুগুলা নিজেরা প্রথমে ধীরস্থির ছিল পানির মধ্যে, কিন্তু যখনই গরম করছো তাপ গ্রহণ করে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। তো এন্ট্রপি হচ্ছে শৃঙ্খলার পরিমাপক। এন্ট্রপি বেড়ে যাওয়া মানে ওই সিস্টেমটা বিশৃঙ্খল হয়ে যাওয়া। তো আমি এখানে এন্ট্রপির সংজ্ঞা বলা আছে যে কোন অবস্থায় শক্তি রূপান্তর বা অপ্রাপ্যতাকে এন্ট্রপি বলে। এখানে এন্ট্রপির কিছু তাৎপর্য দেওয়া আছে। তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, তাপীয় ধর্ম, রুদ্ধতাপ প্রক্রিয়ায় স্থির থাকে, কোনো সিস্টেম গৃহীত বর্জিত তাপের অনুপাতকে এন্ট্রপি বলে। এন্ট্রপির মান তোমরা এগুলো লিখে নিতে পারো বা দেখে নিতে পারো। এখন পরের প্রশ্নটা দেখো, কয়ের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পরিচলন, পরিবহন এবং বিকিরণ। এক্ষেত্রে কি এন্ট্রপি কি হয়? এক্ষেত্রে উত্তর হবে এন্ট্রপি বৃদ্ধি পায়, কিন্তু এক লাইনে উত্তর দিলে হবে না। আমি বলেছি এক লাইনে উত্তর দিলে 1 পাবে, কিন্তু ব্যাখ্যাসহ যুক্তিসহ উত্তর দিলে 3 পাবে। দেখো তোমরা, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমরা জানি এন্ট্রপি স্থির থাকে এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। তো পরিবহন, পরিচলন এগুলো হচ্ছে, বিকিরণ এগুলো হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অর্থাৎ যেটি আগের অবস্থায় ফিরে আসে না। তো এরকম অবস্থায় অবশ্যই এন্ট্রপি বৃদ্ধি পাবে। সুতরাং কিন্তু এটা তোমাদের এন্ট্রপি কীভাবে বৃদ্ধি পায়, এটা হচ্ছে এন্ট্রপির সমীকরণ। এই এন্ট্রপির সমীকরণ দিয়ে তোমাদের অঙ্ক সমাধান করতে হবে। তাপমাত্রা পরিবর্তন না হলে ডিএস ডিকিউ বাই ডিটি, আর তাপমাত্রা পরিবর্তন হলে এই যে একটা ইন্টিগ্রেশন থাকবে, এখানে তোমরা এভাবে সলভ করতে পারবে। আচ্ছা, এবার দেখি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় যে এন্ট্রপির পরিবর্তন হয় সেটা দেখা গেল হয় না। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি S1 হচ্ছে Q1 বাই T1, S2 হচ্ছে Q2 বাই T2, এটাকে বিয়োগ করলে এখানে এন্ট্রপির পরিবর্তন হয় না। কারণ বইতে আরও সুন্দর করে দেওয়া আছে। কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ঘটে। এই যে দেখো, এইটাই হবে উত্তরে, অ্যাসাইনমেন্টের উত্তর এখান থেকে করবা। এটা না, তোমরা তোমাদের ভাষায় সুন্দর করে লিখবা। এখানে উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুর দিকে বিকিরণ হোক, পরিচলন হোক, পরিবহন হোক, উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ যাবে। তো এই বস্তুর এন্ট্রপি হ্রাস পাবে যেহেতু সে তাপ হারাচ্ছে, বস্তুর এন্ট্রপি বৃদ্ধি পাবে যেহেতু সে তাপ গ্রহণ করছে। তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে ডিকিউ বাই T2 মাইনাস ডিকিউ বাই T1। আশা রাখি বুঝতে পেরেছ। যদি এন্ট্রপি কখন বৃদ্ধি পাবে, যে বস্তু তাপ গ্রহণ করবে তার এন্ট্রপি বৃদ্ধি পাবে, যে বস্তুর ক্ষেত্রে তাপ হ্রাস পাবে তার এন্ট্রপি মাইনাস হবে। সহজ হিসাব। এখানে ডিকিউ বাই T2 প্লাস হয়েছে আর ডিকিউ বাই T1 মাইনাস হয়েছে। কিন্তু যেহেতু T1 বস্তু গরম আর T2 বস্তু এর থেকে কম গরম, অর্থাৎ T1 বস্তু তাপমাত্রা বেশি ছিল, সেহেতু T1 হচ্ছে বড়। তাহলে এই সমীকরণ থেকে আমরা বুঝতেছি যে যেহেতু T1টা বড়, সেহেতু এই সংখ্যাটি হচ্ছে ধনাত্মক, অর্থাৎ ডিএস এর মান হচ্ছে 0 থেকে বেশি, অর্থাৎ অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। এই ব্যাখ্যা সহ সুন্দর করে আরও অনেক কথা লিখতে হবে, যেমন বিকিরণের বিষয় আছে, পরিবহন, পরিচালন, সব কিছুর বিষয় আছে। এ থেকে বিতে যদি যায় তাহলে কী অবস্থায় তাপ বৃদ্ধি পায়, হ্রাস পায়, কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, দুইটা বিয়োগ করলে কেন এটার 0 থেকে বেশি হবে, সব কিছু ব্যাখ্যা করতে হবে। সব কিছু যদি ঠিকমতো ব্যাখ্যা করতে পারো তাহলেই তোমরা পূর্ণ নম্বর পাবে। আমি একটু জাস্ট হচ্ছে উদাহরণস্বরূপ দেখালাম যে 1 কয়ের উত্তরটা এই ধরনের হবে, কিন্তু আমি বলি নাই যে এটাই আনসার করো। এটা তো আমি জাস্ট একটা ধারণা দিলাম। তোমরা নিজের ভাষায় আরও সুন্দর করে ব্যাখ্যাটাতেই উপরে আমি দেখব, ব্যাখ্যা যার ভালো হবে সে বেশি নাম্বার পাবে। আর ব্যাখ্যা এবং যুক্তিটা যদি তোমার নিজের ভাষায় সুন্দর করে উপস্থাপন না করতে পারো তাহলে তোমরা নাম্বার পাবে না। এবং আমি তো যখন যাদের খাতা দেখব তাদের খাতা যদি মিল পাই বা যদি নেট থেকে একদম হুবহু মিল পাই, তাহলে আমি অবশ্যই বুঝে নিব যে সে কপি করেছে। সুতরাং নিজের ভাষায় বইয়ের কথাটাকে নিজের ভাষায় সুন্দর করে ব্যাখ্যা করে উপস্থাপন করবে। সমীকরণগুলো এগুলোই ব্যবহার করবে, কিন্তু ভাষাটা নিজের ভাষায় উত্তর করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টের। আশা রাখি 1 ক বুঝতে পেরেছ। এবার আমরা 1 খটা হচ্ছে যে তোমার আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তো আমি বললাম যে সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তনের যে আমাদের কয়েকটা সূত্র আছে। সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ, অবশ্যই এটা কৃতকাজের সূত্র। দেখ, এখান থেকে এন্ট্রপি রুদ্ধতাপী প্রক্রিয়া কৃতকাজের সূত্র আছে, এখানে কৃতকাজেরও অঙ্ক দেওয়া আছে। তো তোমরা এইসব সূত্র ব্যবহার করতে পারো। সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ, সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি, ওইভাবে এন্ট্রপির সূত্র দিয়ে সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপিরও হ্রাস বৃদ্ধির পরিমাপ করা যায়। এই যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, যখন তাপমাত্রা না হলে, তার মানে তাপমাত্রা পরিবর্তন না হওয়া মানে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া।
তো এইসব সমীকরণের মধ্যে মান বসিয়ে তোমরা এটা উত্তর করতে পারবে এন্ট্রপি। যে সমষ্ণ প্রক্রিয়াটা কি ভালো করে পড়ো। এই যে পিভি সমান সমান ধ্রুবক থাকে, অর্থাৎ টেম্পারেচারটা তোমার সেম থাকে, কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে এবং চাপ কমে যাচ্ছে, কিন্তু তাপমাত্রা স্থির আছে, অর্থাৎ পিভি হচ্ছে ধ্রুবক। তো এই সূত্রটা তোমাদের কাজে লাগবে, আপেক্ষিক তাপের সূত্র, যে সি সমান সমান ডি কিউ বাই এম বা এন ডি টি। এই সূত্রটা তোমাদের এই চ্যাপ্টারে তোমাদের কাজে লাগবে। এবং সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তোমাদের এই মানটা কাজে লাগবে এবং এই সমীকরণটা কাজে লাগবে। ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া ডি ইউ এর মান হচ্ছে 0, তাহলে ডি কিউ সমান সমান ডি ডাব্লিউ। তাহলে আবার ডাব্লিউ সমান সমান হচ্ছে এই পিডিভি, এবং ভি1 থেকে ভি2 পর্যন্ত এখান থেকে এই যে ডাব্লিউ সমান সমান এন আর টি লন ভি2 বাই ভি1। এই সমীকরণটাই পরে তোমরা এই যে ডি কিউ বাই টি সেখানে ব্যবহার করবা, এবং ব্যবহার করে মান বসিয়ে তোমরা কি পাবে, এন্ট্রপির মান পাবে। কিভাবে, আবারও বলছি, সমষ্ণ প্রক্রিয়ায় এই যে এই সমীকরণটা ব্যবহার করবে। আমি এখন স্লাইডে যে সমীকরণটা দেখাচ্ছি সেই সমীকরণটা ব্যবহার করবে। এই যে ভি2-র মান কত, 4 গুণ বলছে, ভি1-এর থেকে ভি2 হচ্ছে 4 গুণ, তাহলে 4ভি বা ভি, তাহলে এখানে লন 4 হয়ে যায়। টি এর মান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে রূপান্তর করতে হবে। অর্থাৎ কি হবে, ক্যালভিনে রূপান্তর করলে এটা হবে 300 ক্যালভিন, 300 ক্যালভিন। আর এর মান হচ্ছে 8.31, ঠিক আছে। তারপর সেই মানটা বসাবে জুল পার মোল পার ক্যালভিন, একক লিখতে হবে। এবং এন এর মান হচ্ছে কত, এন এর মান হচ্ছে 0.5। কেন 0.5? কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন গ্যাসের কথা বলা আছে। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এন এর মান হচ্ছে এখানে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস, এটাকে 1 গ্রামকে 2 দিয়ে ভাগ করলে, যেহেতু হাইড্রোজেনের আণবিক ভর 2, সেখানে এন এর মান পাওয়া যাবে 0.5। তো এই সমীকরণগুলো ব্যবহার করে তোমরা মানে এই মানগুলো এই সমীকরণে বসাবা, এখানে তারপর ডিকিউ বাই টি এর মধ্যে বসাবা, তাহলে তোমরা মানটা পেয়ে যাবা। তো একটু পড়াশোনা করে নিজেরাই এটা সলভ করার চেষ্টা করো। আমি একটু ধারণা দিলাম কোন কোন সমীকরণ ব্যবহার হবে, কিন্তু তোমরা নিজেদের মতো করে এটা ব্যাখ্যাসহ যুক্তিসহ কেন এই সমীকরণটা ব্যবহার করছো সেই যুক্তিসহ উত্তর করলে তোমরা বেশি নম্বর পাবে বলে আমি আশা করি। অ্যাসাইনমেন্টের মাধ্যমে অনেক ভালো নম্বর পাওয়া যাবে যদি তুমি নিজের মতো করে বইয়ের থেকে তথ্য সংগ্রহ করে সুন্দর করে আনসার করো। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো, এবং হাইড্রোজেন গ্যাসের প্রসারণে কৃত কাজের মান, এই যে দেখালাম সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের মান কীভাবে বের করে সেটা, এবং তোমরা বই থেকে বের করে যে চাপের ক্ষেত্রে কি হয় এখানে সেটা, এবং সমীকরণ সহ সেটা বের করার চেষ্টা করে। যে কাজের মান দেওয়া আছে, তার মানে 1 গ পর্যন্ত আমি উত্তরের কিভাবে করতে হবে সেটা বলে দিলাম সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তোমাদের এইটা হচ্ছে কাজের সূত্র, সমষ্ণ প্রক্রিয়ার কাজ বের করা। এই সূত্র দিয়ে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ কত, অর্থাৎ 1 গ এর উত্তরের সমীকরণ হচ্ছে এটা, কিন্তু এটা কেন ব্যবহার করেছ একটু সুন্দর করে ব্যাখ্যা করে উত্তর করতে হবে। আশা রাখি বুঝতে পেরেছ 1 গ কীভাবে আনসার করতে হবে। এরপর আসে 1 ঘ, সমচাপ প্রক্রিয়ায় একইভাবে এন্ট্রপি মান বের করতে বলেছে। তো সমচাপ প্রক্রিয়াটা আমরা দেখি। সমচাপ প্রক্রিয়া এখানে দেয়া আছে। এই যে সমচাপ প্রক্রিয়া, যেখানে দেখা যাচ্ছে যে আয়তনের যতই বৃদ্ধি পাক কিন্তু চাপ কিন্তু সমান, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে কিন্তু চাপ সমান থাকবে। যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের আয়তন ও তাপমাত্রা পরিবর্তন ঘটে কিন্তু চাপ স্থির থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। এবং সমচাপ প্রক্রিয়া দেখো ডিডাব্লিউ সমান পিডিভি, এবং সেখান থেকে ডাব্লিউ বের করার, কাজ বের করার সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এন আর ডেল টি, এবং সেখান থেকে ডেল কিউ বের করার সূত্র সেটাও দেওয়া আছে ডেল ইউ প্লাস এন আর ডেল টি। এই সূত্রগুলা ব্যবহার করে তোমরা এরপরে ডেল কিউ এর মানটা এন্ট্রপির সূত্রের মধ্যে বসালেই তোমার মান পাওয়া যাবে। একটু মাথা খাটাও, একটু সূত্রগুলো তো দেখিয়ে দিলাম, সেই সাথে বইয়ে যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়া আছে সেগুলোও দেখো। একটু বই খুঁজে, আজকে বই থেকে পড়াচ্ছি না, আজকে একটু স্লাইড বানিয়ে পড়াচ্ছি, কিন্তু তোমরা হচ্ছে এই যে বলে দিলাম কোন কোন সূত্র ব্যবহার, যে পি বি ইকুয়াল টু এন আর টি, এগুলো একটু খাতার মধ্যে তুলে নাও। এই সূত্রগুলো দিয়েই তোমার সমচাপ প্রক্রিয়ার কাজ, একটু আগে দেখালাম সমষ্ণ প্রক্রিয়ার কাজ, এন্ট্রপির পরিবর্তন, এই সমীকরণগুলো দিয়েই তোমাদের বের করতে হবে। তো তোমরা
একটু বই এখানে বই থেকেই নেওয়া, আমি নিজে বানাই নেই, এসব সকল সমীকরণ বইতেই আছে, বইটা একটু ভালো করে ঘাটো, সাথে বইতে যে উদাহরণ আছে, বিভিন্ন বোর্ডের অঙ্ক সমাধান করে দেওয়া আছে, সেগুলো একটু দেখো, ওরা কী ভাষা ব্যবহার করতে, বইয়ের মধ্যে কোন বই ব্যাখ্যাগুলো কিভাবে আছে সেগুলো যদি দেখো, তাহলে আশা রাখি এই প্রশ্নের উত্তরও সমচাপ প্রক্রিয়ারও তোমার এই উত্তরও তুমি করতে পারবে। আশা রাখি বুঝতে পেরেছো কীভাবে সমচাপ প্রক্রিয়ার আমাদের এই যে 1 ঘ আসলে কিভাবে আনসার করতে হবে। তারপর কার্নোট চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আচ্ছা, সেটা আমরা একটু তাহলে আমাদের কার্নোট চক্রটা কি একটু দেখে নিই, তাহলে আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা দেখো, এখানে সমষ্ণ প্রক্রিয়া কীভাবে কাজ বের করে এবং রুদ্ধতাপিত প্রশ্নে সমষ্ণ প্রক্রিয়ার কাজ কীভাবে বের করে এটা দেওয়া আছে। W=nRT ln V2/V1 এই সমীকরণের মধ্যে মান বসিয়ে দিলে তোমরা উত্তরটা করতে পারবে, কিন্তু এই সমীকরণটা কোথা থেকে এসেছে এবং কেন এই সমীকরণ ব্যবহার করছে সেটা উল্লেখ করতে হবে। আর এটা হচ্ছে কার্নোচক্র। কার্নোচক্র আমরা দেখি এখানে P এবং V আছে, কিন্তু যেহেতু তোমাদেরকে বলছে এন্ট্রপির কার্নোচক্র ব্যবহার করতে, তাহলে তোমাদের T আর S ব্যবহার করতে হবে, অর্থাৎ ওয়াই অক্ষে T ব্যবহার করতে হবে এবং এক্স অক্ষের S ব্যবহার করতে হবে। S হচ্ছে এন্ট্রপি, এবং এন্ট্রপি এ থেকে বিতে গেলে এটা কি, এ থেকে বিতে গেলে যেখানে দেওয়া আছে এটা আইসোথার্ম, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া সমষ্ণ প্রসারণ, এবং সি থেকে ডি গেলে সমষ্ণ সংকোচন, বি থেকে সিতে গেলে রুদ্ধতাপীয় প্রসারণ, ডি থেকে এতে গেলে রুদ্ধতাপীয় সংকোচন। এই যে টোটাল এখানে কাজ হচ্ছে W1 + W2 - W3 - W4 ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল। এই সূত্রটা এইভাবে ব্যবহার করে তোমরা এখান থেকে কাজ বের করবা, সাথে এন্ট্রপি বের করবা। এগুলো সবই বলা আছে এখানে যে কিভাবে তোমার ওই যে এখান থেকে বের করতে হয়, সেখান থেকে তোমরা নিয়ে বের করবা। অর্থাৎ খুব সহজ, যখন সমষ্ণ প্রসারণ হবে তখন কার্ভটা বাম থেকে ডানের দিকে যাবে এবং সরল রেখা হবে, কারণ টেম্পারেচার বৃদ্ধি পায় না সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, এরপর যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আসবে অর্থাৎ বিসি, তখন টেম্পারেচার বৃদ্ধি পায় এবং কিন্তু তাপ কোনো গ্রহণ করে না, তো তাহলে গ্রাফটা নিচে নেমে যাবে উপর থেকে নিচ বরাবর। এরপর যখন আবার সি থেকে দিতে যাবে, যখন সংকোচন হবে তখন এন্ট্রপি আবার কমে যাবে। যদি প্রসারিত হয় তাহলে এন্ট্রপি বৃদ্ধি পাবে এবং সংকোচনের ক্ষেত্রে এন্ট্রপি হ্রাস পাবে, তখন আবার সি থেকে ডি দিকে তীর চিহ্ন হবে, এবং আবার যখন ডি থেকে এতে যাবে তখন আবার স্ট্রেট, ডি থেকে স্ট্রেট একটা লম্ব রেখা টানলি হয়ে যাবে, অর্থাৎ এটা একটা সামান্তরিকের মতো একটা রেখা হবে, এবং সেখান থেকে তুমি কাজও বের করতে পারবে এই সূত্র ব্যবহার করে। একটু বইয়ের এন্ট্রপি অংশটা দেখো, এন্ট্রপি থেকে কীভাবে, তারপর কার্নোচক্র অংশটা দেখো, এবং সেখান থেকে কীভাবে কাজ বের করতে হবে, এবং বিভিন্ন গাণিতিক সমস্যা বইতে দেওয়া আছে, বিভিন্ন বোর্ডে আসছিল, সেগুলো একটু দেখো, তাহলে বুঝে যাবে যে কীভাবে এখানে আমি উত্তর করতে হবে। আমি সরাসরি তো তোমাদেরকে আনসার এখানে বলে দিতে পারি না, কারণ আমি তোমাদের খাতা দেখবো, মূল্যায়ন করবো, আমি তো সরাসরি উত্তর বলে দিতে পারি না, কিন্তু আমি ধারণা দিচ্ছি। তোমরা একটু পড়ো, তোমরা একটু জানার চেষ্টা করো বই থেকে, বইয়ের রেফারেন্স থেকে, এবং বিভিন্ন গাণিতিক সমস্যা যে সমাধান করে দেওয়া আছে সেগুলো থেকে একটু জানার চেষ্টা করো। বিভিন্ন বোর্ডের প্রশ্নের উত্তরও এখন বইতেই দেওয়া থাকে, বইয়ের শেষে দেওয়া থাকে, নয়তো চ্যাপ্টারের শেষে দেওয়া থাকে, সেগুলো একটু সলভ করো, তাহলে একদম সহজ হয়ে যাবে এটা কেমনে করা। আর আমি তো বললামই উত্তরটা একটা সামান্তরিকার একটা আয়তক্ষেত্রের মতো হবে, এবং আয়তক্ষেত্র বললাম যে এ থেকে বির দিকে একটা তীর চিহ্ন দিবা, বি থেকে সি এর দিকে, তারপর সি থেকে ডি এর দিকে, ডি এর থেকে এর দিকে, এবং ব্যাখ্যা সহ উত্তর করতে হবে। প্রত্যেকটা স্টেপের ব্যাখ্যা দিতে হবে, কেন এ থেকে বিতে এরকম করে দিলা, কেন বি থেকে সিতে এরকম, সি থেকে ডিতে দিলা, ডি থেকে এর দিকে দিলা, এটা তো অন্য এরকম হবে না, এটা তো পি আর ভি এর গ্রাফ, ওইটা হবে টি আর এস এর গ্রাফ, টি এস গ্রাফ বলে এটাকে। তো আশা রাখি বুঝতে পেরেছো। এবং তোমাদের যে ঘয়ের উত্তর দেওয়া আছে, আমরা এখন অ্যাসাইনমেন্টের উমোটা পর্যন্ত মনে হয় দেখলাম, হ্যাঁ। তারপর চতে যে প্রশ্নটা দেওয়া আছে, চয়ের প্রশ্নটা হচ্ছে যে এটা কি পথের উপর নির্ভর করে নাকি অবস্থার উপর নির্ভর করে। আমরা জানি এন্ট্রপির এই হিসাবটা হচ্ছে তোমার এন্ট্রপির পরিবর্তনটা তোমার পথের উপর কখনোই নির্ভর করে না, এটা হচ্ছে অবস্থার উপর নির্ভর করে। অর্থাৎ এইটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং আমরা জানি প্রত্যাবর্তী প্রক্রিয়ার হচ্ছে তোমাদের এন্ট্রপি মান হচ্ছে তোমার শূন্য, অর্থাৎ এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এবং প্রত্যাবর্তী প্রক্রিয়ার হচ্ছে তোমার মানে স্থির থাকে, এন্ট্রপির বৃদ্ধি হয় না আর কি, এন্ট্রপির কোনো বৃদ্ধি হয় না, আর কোনো কাজও হয় না, মোট কাজ শূন্য হয়। অর্থাৎ এ থেকে বিতে যেতে তোমার ধরো একটা বস্তুকে অভিকর্ষের বিপক্ষে তুমি উঠালা, তাহলে তোমার কাজ হচ্ছে mgh, -mgh।
কেন মাইনাস? কারণ জি এর বিরুদ্ধে তুমি কাজ করছো। আবার বস্তুটিকে নিচে ফেললে তখন হচ্ছে তোমার জি এর পক্ষে কাজ হবে, সেটা হচ্ছে প্লাস এমজিএইচ। তাহলে মাইনাস এমজিএইচ যোগ প্লাস এমজিএইচ, নিট কাজ হয় কত? নিট কাজ হয় 0। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে তোমার তুমি কোন পথে যাচ্ছ, কোন পথে ফেরত আসতেছো এটা ফ্যাক্টর না, তোমার হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে, অর্থাৎ তার উপর অবস্থানের উপর নির্ভর করে কাজ। অবস্থান যেমন যেটা বললাম যে এইচ কতটুকু উপরে আছে তার উপর নির্ভর করবে, কিন্তু কোন পথে উপরে উঠালে কোন পথে নামালা সেটার উপর নির্ভর করবে না। একটু বই থেকে দেখো তোমাদের কীভাবে আসলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কীভাবে কাজ করে, সেখানে তোমরা কাজের চ্যাপ্টারটা দেখতে, কাজ ক্ষমতা শক্তির যে চ্যাপ্টার আছে ষষ্ঠ অধ্যায় সেটাও দেখতে পারো, এই চ্যাপ্টারও থেকেও দেখতে পারো, সেই সাথে বোর্ডের বিভিন্ন প্রশ্ন সলভ করে দেওয়া আছে সেগুলো দেখতে পারো। তো এগুলো দেখে নিজেদের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করাও। আশা করবো যে তোমরা খুব সুন্দর করে উত্তরগুলো তৈরি করবে এবং অ্যাসাইনমেন্টটা তোমরা ফুল মার্কস পাবে, 16তে 16 পাবে। আগের ক্লাসে তোমরা আশা রাখি যে অ্যাসাইনমেন্ট 1টা কীভাবে করতে হবে সেটা বুঝেছো। আজকের ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট 2টা কীভাবে করতে হবে সেটাও তোমাদের বলে দিলাম। আমার লেকচার ফলো করে অ্যাসাইনমেন্ট তৈরি করে ইনশাআল্লাহ তোমরা 16তে 16 পাবে। আমি এই শুভকামনায় নিয়েই আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।